বন্ধুরা, WBCS অ্যান্ড PSC কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমি তোমাদের জন্য তোমাদের যে আপকামিং PSC মিসলেনিয়াস পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার স্ট্যাটিক জিকের প্রিভিয়াস ইয়ার শেড নম্বর 11-12টা নিয়ে এসেছি। আশা করছি স্ট্যাটিক জিকের শেডগুলো তোমাদের সব রকম পরীক্ষায় কিন্তু খুব কাজে আসবে, সেটা গভর্নমেন্ট হোক বা সেন্ট্রালে হোক। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে বন্ধুরা, আমি তো তোমাদের সব স্ট্যাটিক জিকের শেড সহ সব প্রিভিয়াস ইয়ার সেট করে শেষ করে দিয়েছি, PYQ সব সাবজেক্টের। কিন্তু বন্ধুরা, যেহেতু আগে মানে 2000 সালের আগে কিন্তু বন্ধুরা সব বেশিরভাগ ক্ষেত্রে কী হতো, মানে দুটো শিফটে পরীক্ষা হতো। যেমন এখন বেশিরভাগ ছাত্ররা দাবি করছে যে একটা শিফটেই মানে পরীক্ষা নিতে হবে, তাতে দুর্নীতিটা কম হয়। যাই হোক, সেই সব কথা আমি বলতে চাইছি না। আগে কিন্তু বেশিরভাগ 2000-এর আগে আমার কাছে যা সেট ছিল, দুটো শিফটে পরীক্ষা হয়েছে, ঠিক আছে বন্ধুরা। তা সেই ক্ষেত্রে কিন্তু আমি ইতিহাস, ভূগোল আর পলিটির কিন্তু সব কিছুরই যে কটা সেট আমার কাছে ছিল, মানে ধরো 97, 98, 99 এর দুটো সেটের পরীক্ষা হয়েছিল, যেটা আমি দিয়ে দিয়েছি। কিংবা 13 দুটো সেটের পরীক্ষা হয়েছিল, আমি দিয়েছি। কিন্তু কিছু বন্ধুরা যেহেতু লাস্টের দিকে তাড়াহুড়ো করছিল, একটু তাড়াহুড়ো করে দিতে বলছিল, তাই জন্য কিন্তু আমি সায়েন্সের, জেনারেল সায়েন্সের 97 ও জেনারেল সায়েন্সের 98 ও 99 একটা করে শিফটের প্রশ্ন, আর জেনারেল সায়েন্সের শুধু প্রশ্ন আর স্ট্যাটিক জিকের প্রশ্ন কিন্তু আমি দিতে পারিনি, ঠিক আছে বন্ধুরা। তা আমি ভেবেছিলাম যে পুরো আগেরগুলো সব কটা শেষ করে দিয়ে, মানে একদম 19 অবধি সব শেষ করে দিয়ে আমি যদি টাইম থাকে দেবো। তা যেহেতু টাইম আছে, আমি কিন্তু স্ট্যাটিক জিকের সেটগুলো দিয়ে দিচ্ছি। আমি আজকের 98টা দিচ্ছি, পারলে কালকে 99টা দিয়ে দেবো। আর জেনারেল সায়েন্সগুলো আমি যদি পারি শুক্রবার দেবো, কিন্তু আমি দিতে চাইছি না, কারণ যেহেতু তোমাদের জেনারেল সায়েন্সের অনেক সেট কিন্তু আমি দিয়ে দিয়েছি, ওখানে কিন্তু প্রচুর পাবে। আর এই মুহূর্তে জেনারেল সায়েন্স দিলে কিন্তু তোমাদের মানে আরও ওর ওপর প্রেশার পড়ে গেলে পুরোনো জিনিসগুলো ভুলে যেতে পারো। তবু যদি আমি মনে করি, কিন্তু বেশি নোট দিতে পারবো না, উত্তর সহ আমি দিয়ে দিতে পারি। না হলে ওই যে 100খানা মতো প্রশ্ন আছে আমার কাছে, 98 ও 99 একটা করে শিফটের, ওগুলো আমি কিন্তু তখন জেনারেল সায়েন্সে প্রচুর প্রশ্ন আসতো, একটা আলাদা পার্টি আসতো, সেটা কিন্তু আমি WBCS এর সময় দিয়ে দেবো। একটু সময় লাগছে বন্ধুরা, আজকে কিছু কথা বলবো ক্লাস শুরু করার আগে। আর আমি একটা টেলিগ্রাম চ্যানেল খুলেছি, তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো, কারণ আমি যে ভিডিওগুলো ছাড়বো সেই ভিডিওগুলো যদি তোমরা ফ্রিতে PDF পেতে চাও, তোমরা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো, যেটা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। ওই লিঙ্কে ক্লিক করলেই দেখবে জয়েন অপশান আছে, ওই জয়েন অপশান করলে কিন্তু জয়েন অপশানে গিয়ে ক্লিক করো, তাহলে তোমরা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবে। আর তবে কি, আমি যে ভিডিওগুলো ছাড়বো আমি কিন্তু সঙ্গে সঙ্গেই PDF দেবো না, কালে মানে একটা নির্দিষ্ট ভিউ আমার যখন আমি কালেক্ট করব, তখনই কিন্তু আমি ভিডিওগুলো যে PDF সেগুলো কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, তো ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। কারণ আমি যদি প্রথমেই দিয়ে দিই, তাহলে তো বুঝতেই পারছো আমার ভিডিও করাটা, মানে আমার যে কারণে আমি ইউটিউবের জন্য এত খাটছি তোমাদের জন্য, আমার একটু হয়তো হালকা স্বার্থ আছে, সেটা কিন্তু আর চরিতার্থ হবে না। তো কিছু একটা যেরকম এখন মিসলেনিয়াসের যেরকম আমার ভিউ হচ্ছে, সেরকম ভিউ হলেই কিন্তু আমি দিয়ে দেবো। আর আরেকটা প্রশ্ন, একটু দেরি হচ্ছে বন্ধুরা, আরেকজন আমাকে বলছে যে 19 সালের 20 সালেরগুলো করিয়ে দিন। 20 সালের কিন্তু যে 20 সালের যে প্রশ্ন PSC থেকে তোমরা নামালে দেখবে, 20 সালের প্রশ্ন আর 19 সালের, আমি 19 সাল এই কারণেই দিয়েছি কারণ 19-এ ফর্ম ফিল আপ হয়েছিল বলে। আর ওরা কিন্তু পরীক্ষাটা যেহেতু 20-তে নিয়েছে, 20 দিয়েছে। যেটা 19 সালের প্রশ্ন আমার সেটে, সেটাই কিন্তু ওই তোমরা যদি 20-র PSC মিসলেনিয়াস দিয়ে থাকো, সেটাই একই। মানে আমি যেগুলো 19 লিখেছি, যেসব প্রশ্নের পাশে, সেটা হিস্ট্রি হোক, জেনারেল সায়েন্স হোক, যা খুশি হোক, সেটাই কিন্তু 20-র মিসলেনিয়াসের প্রশ্ন, মানে সেম প্রশ্ন। যেমন দেখবে তোমরা যদি PSC থেকে 2012 সালের প্রশ্ন নামাও, সেটাই কিন্তু আবার ওখানে যখন দেখবে ওখানে 12 লেখা আছে, কিন্তু পরীক্ষাটা হচ্ছে কিন্তু 13-তে, কারণ ওটা একটা ব্যাপার, ওটা কোনো নর্মাল কোনো ব্যাপার নয়। আমার যে কোশ্চেনে পাশে 19 লেখা আছে, সেইগুলো কিন্তু 20-রই প্রশ্ন, মানে তোমার যেটা 20-তে পরীক্ষা হয়েছিল। আমি ইচ্ছা করে 20 লিখিনি, তার একটা কারণ আছে। আমি কিন্তু এটা কারণবশত আমি এটা 19 লিখেছি। তাই অনেকেই বলছিল 20-র প্রশ্ন দিন, 20-র আর কোনো প্রশ্ন নেই। 19-এর যে প্রশ্নগুলো, সেগুলোই কিন্তু 20-র প্রশ্ন, আমি ইচ্ছা করে 19 লিখেছি। আর শুধু এই 98 আর 99 জেনারেল সায়েন্সের স্ট্যাটিক জিকেটা দেওয়া হয়নি, স্ট্যাটিক জিকেটা আমি দিয়ে দেবো আজকালের মধ্যে। জেনারেল সায়েন্স ভেবে দেখবো, নাহলে মিসলেনিয়াসে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করা যাক। একটু কথা বললাম, আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো। চলো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন, গড অফ স্মল থিংসের রচয়িতা কে? মিসলেনিয়াস 1998। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 বিক্রম শেঠ, অপশান 2 অমিতাভ ঘোষ, অপশান 3 অরুন্ধতী রায়, অপশান 4 ভারতী মুখার্জি। সঠিক উত্তর হচ্ছে অরুন্ধতী রায়। প্রচণ্ড একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে তো PSC পরীক্ষার ক্ষেত্রে। গড অফ স্মল থিংসের রচয়িতা কে? অরুন্ধতী রয়। আসল কথা, এই টাইপের প্রশ্নগুলো যেহেতু এত স্ট্যাটিক জিকের প্রশ্ন আসে মিসলেনিয়াসে, ওই জন্য আমি ভাবলাম যে 98, 99টা দিয়ে দিই, তাহলে তোমাদের কিন্তু উপকারে আসবে। আর অরুন্ধতী রয়, অমিতাভ ঘোষ, এদের থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। আচ্ছা, এই যে উপন্যাসটার জন্য অরুন্ধতী রায় কিন্তু ম্যান বুকার পুরস্কার পেয়েছিল। এই প্রশ্নটা কিন্তু তোমরা যদি পরীক্ষা দিয়ে থাকো, আসে এই প্রশ্নটা, যে অরুন্ধতী রায়
কোন উপন্যাসের জন্য ম্যান বুকার পেয়েছিল এটাও আসতে পারে, অরুন্ধতী রয় কত সালে ম্যান বুকার পেয়েছিল সেটাও আসতে পারে, আর গড অফ স্মল থিংস এটা কিন্তু একটা ওনার গুরুত্বপূর্ণ উপন্যাস, যেহেতু এটার জন্যই ম্যান বুকার পেয়েছিল, এই নামটা পুরো ছেপে দেবে ব্রেনে, কারণ এটা কিন্তু আসতেই পারে। তো চলো বন্ধুরা, আচ্ছা আরেকটু দেখে নেওয়া যাক এই বছরে যে বুকার মানে যেটা আছে, আরেকটা বন্ধুরা যেটা ম্যান বুকার সেটাই কিন্তু বুকার, মানে তোমাদের যদি পড়ে গেছো ম্যান বুকার, ওখানে দিয়েছে যে শুধু বুকার, মানে 2024-এ কে বুকার পেয়েছে, কিংবা ধরো 98 সালে কে বুকার পেয়েছিল, মানে বুকার যদি দেয় আর ম্যান বুকার দুটোই কিন্তু এক হবে। আচ্ছা 2024 সালে বুকার পুরস্কার বিজয়ী বা ম্যান বুকার পুরস্কার বিজয়ী হলেন জেনি এরপেনবেক, ঠিক আছে, তিনি একজন লেখিকা, জার্মানের একজন লেখিকা, তিনি একজন কিন্তু লেখিকা। আর কোন উপন্যাসের জন্য তিনি পেয়েছেন? কাইরোস বলে একটা উপন্যাসের জন্য, আর এটি অনুবাদ করেছিল মাইকেল হফম্যান, ঠিক আছে বন্ধুরা, মানে এই দুটো নামই মনে রাখবে। জেনি এরপেনবেক উনি কিন্তু একজন জার্মানের লেখিকা, আর কোন উপন্যাসের জন্য এবারে ম্যান বুকার পেয়েছিল? ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে স্ট্র্যাটেজিকের ভেতরে আমি বলেছি, আমি যদি প্রয়োজন মনে করি কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমি দিয়ে দেবো, আর ম্যান বুকার তোমাদের মনে রাখতেই হবে। আর এটা অনুবাদ করেছে মাইকেল হফম্যান, মানে ইংলিশে অনুবাদ করেছিলেন, মানে যতদূর সম্ভব জেনি এরপেনবেক ওটা কিন্তু জার্মান ভাষায় লিখেছেন, আর ওটাকে অনুবাদ করেছেন ইংলিশ ভাষাতে, সেটা হচ্ছেন মাইকেল হফম্যান। আর জেনি এরপেনবেক আর মাইকেল হফম্যান দুটোই মুখস্থ করে রেখো, ঠিক আছে বন্ধুরা। আর কাইরোস এই উপন্যাসটার জন্য 2024 সালে ম্যান বুকার পেয়েছে, একটু সময় লাগছে বন্ধুরা, তোমরা চাইলে স্কিপ করে দিতে পারো, আমি প্রথমে যেটুখানি কথা বলেছিলাম, আর চাইলে শুনতেও পারো। মোনালিসা চিত্রটির চিত্রশিল্পীকে? মিসলেনিয়াস 1998। অপশানগুলো আচ্ছা অপশান দিচ্ছি না, কারণ এটা জানো তোমরা ছোটোবেলা থেকে পড়ছো। মোনালিসা চিত্রটির চিত্রশিল্পী হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি, তিনি কোথাকার বাসিন্দা? ইতালির বাসিন্দা। চলো বন্ধুরা পরের প্রশ্ন, গোড়া উপন্যাসের রচয়িতা কে? মিসলেনিয়াস 1998। এটাও তো প্রচুরবার এসছে, এই প্রশ্নটা জানো। তাহলে গোড়া উপন্যাসের রচয়িতা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। এটা কিন্তু একটা ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা আর কি এত গল্পের বইটই পড়ো না, কিংবা ধরো যারা উপন্যাস এত পড়োনি, অন্য স্ট্রিমের ছাত্র, তারা কিন্তু এটা কিন্তু ভালো করে মনে রেখো, কারণ আর্টসের ছেলেরা তো জানবেই এটা, যে বিশেষ করে যারা বাংলা অনার্স পড়েছে। গোড়া উপন্যাসের রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। চলো বন্ধুরা পরের প্রশ্ন, ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত? মিসলেনিয়াস 1998। প্রচণ্ড একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে যে আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয় তাতে যে আমরা পিচ দেখি তার দৈর্ঘ্য কত? 20.12 মিটার, 22 মিটার, 20.22 মিটার, 22.12 মিটার। সঠিক উত্তর হচ্ছে 20.12 মিটার, মানে যদি লেন্থটা দেখা যায় তাহলে হচ্ছে 20.12 মিটার, আর ব্রেথ বা পোস্তটা হচ্ছে 3.4 মিটার। দুটো জলের মতো মুখস্থ করে রাখবে, ক্রিকেট যে পিচ তার যে লম্বাটা মানে দৈর্ঘ্যটা হচ্ছে 20.12 মিটার, আর আড়াআড়ি বারে যদি চওড়াটা দেখো 3.04 মিটার, ঠিক আছে বন্ধুরা। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আন্তর্জাতিক ফুটবল খেলায় সময়সীমা কত? মিসলেনিয়াস 1998, এটা সবাই জানে আর দিইনি। আন্তর্জাতিক ফুটবল খেলায় সময়সীমা হচ্ছে 90 মিনিট, আর মানে যখন ধরো যেখানে ডিসিশন হতেই হবে তখন কিন্তু মানে প্রথমে তো এক্সট্রা টাইম হয়, তারপরে 120 মিনিট বা টাই ব্রেকার, ওটা তো জিজ্ঞেস করেনি, জাস্ট আন্তর্জাতিক খেলায় কত টাইম, এই অপশানগুলোর ভেতরেই ছিল। 90-এর হায়েস্ট অপশান 90 ছিল, ওটাই উত্তর হবে। পেনাল্টি কর্নার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল, রাগবি, হ্যান্ডবল, হকি। যারা খেলা দেখো তাদের কাছে কোনো ব্যাপার নয়, যারা দেখো না তাদের পক্ষে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পেনাল্টি কর্নার হচ্ছে হকি খেলার সঙ্গে যুক্ত, মানে হকি খেলাতে পেনাল্টি কর্নার একটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা আর কি বলবো, একটা মানে একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে আর কি। পেনাল্টি কর্নার কিন্তু হকি খেলাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিচের কোন চলচ্চিত্র ব্যক্তিত্ব ভারতরত্ন পেয়েছেন? মিসলেনিয়াস 1998। অপশান 1 রাজ কাপুর, সত্যজিৎ রায়, অমিতাভ বচ্চন, মৃণাল সেন। আচ্ছা সঠিক উত্তর হবে সত্যজিৎ রায়। এই চারজনের ভেতর একমাত্র ভারতরত্ন পেয়েছে, চারজনের ভেতর সত্যজিৎ রায়। কত সালে? 1992 সালে। আর উনি কিন্তু একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার অ্যাওয়ার্ড পেয়েছিলেন, অনারারি অস্কার অ্যাওয়ার্ড 1992 সালে। এটাও মনে রাখো, উনি কিন্তু অনারারি অস্কার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এটা অনেক জায়গায় তোমরা কিন্তু আবার এই অনারারি অস্কার অ্যাওয়ার্ডটা 1991 সালেও দেখবে, এটা তোমরা ভালো করে চাইলে কিন্তু ওরা দেখে নিতে পারো। আমি কিন্তু 1992 দিয়েছি, কারণ আমার এটাই সঠিক মনে হয়েছে। বিখ্যাত চলচ্চিত্র মাদার ইন্ডিয়ার পরিচালক কে? মিসলেনিয়াস 1998। যশ চোপড়া, রমেশ সিপ্পি, মেহবুব খান, রাজ কাপুর। মাদার ইন্ডিয়া ধরো ভারতবর্ষে যত সিনেমা হয়েছে হিন্দি ভাষাতে বিশেষ করে, মাদার ইন্ডিয়া কিন্তু একটা খুব উল্লেখযোগ্য সিনেমা, ঠিক আছে বন্ধুরা। 50-এর দশকেই হয়েছিল যতদূর সম্ভব। আচ্ছা ডেটটা আমার দেওয়া উচিত ছিল, আমি ভুলে গেছি। এই সিনেমাটার ডাইরেক্টর ছিলেন মেহবুব খান। আর এই মাদার ইন্ডিয়াতে মাদার মানে একজন মানে সিনেমাটা দেখলে বুঝতে পারবে, মানে সুনীল দত্ত ও রাজেন্দ্র কুমার, নার্গিস হচ্ছেন একজন মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন, আর তার দুজন সন্তান ছিল, সুনীল দত্ত ও রাজেন্দ্র কুমার। এগুলোও পরীক্ষায় আসে, এত তো লিখতে পারেনি। আর এখানে কিন্তু সুনীল দত্ত একজন মানে খলনায়কের ভূমিকা ছিলেন, মানে ওনার একটা ছেলে সুনীল দত্ত, যিনি কিন্তু খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন। তাকে কিন্তু নার্গিস মানে যিনি
মেরে দেবেন লাস্ট সিনে, এরকম একটা আছে। মানে এইগুলো আর কি গল্পের মানে জানতে চায় অনেকভাবে। আর এই নার্গিস আর সুনীল দত্ত কিন্তু হাজব্যান্ড ওয়াইফ, ঠিক আছে বন্ধুরা, এটাও কিন্তু জানতে চাওয়া হতে পারে। এই সিনেমাটাতে কিন্তু নার্গিস সুনীল দত্তের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন, কিন্তু এনারা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ, যার পুত্র তোমরা জানো যে সঞ্জয় দত্ত, সবাই চেনো তোমরা, বলার কিছু নেই। আর যারা পুরোনো দিনের সিনেমা দেখো তারা তো তিনটে নামই যারা আছে তিনজনকেই চেনো, মানে আমি খুব পুরোনো দিনের সিনেমা দেখি, তাই জন্য আমি খুব ভালোভাবে জানি আর কি। জয়েন্ট কমিশন গঠিত হয়েছিল কিসের তদন্তের জন্য? মিসলেনিয়াস 1998। এটার অপশান দিইনি, খুব ভালো করে মনে করে রাখো, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। জয়েন্ট কমিশন গঠিত হয়েছিল কিসের তদন্তের জন্য? রাজীব গান্ধী হত্যা মামলা, জানো রাজীব গান্ধীকে হত্যা করা হয়েছিল পরিকল্পিতভাবে। তা এই হত্যা মামলা অনুসন্ধান করার জন্য একটা কমিশন গঠন করা হয়েছিল, যেটার নাম হয়েছিল জয়েন্ট কমিশন, ঠিক আছে বন্ধুরা। চলো, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। রেগাট্টা শব্দটি কোন খেলার সাথে যুক্ত? মিসলেনিয়াস 1998। অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 রাগবি, অপশান 2 রোয়িং, অপশান 3 টেনিস, অপশান 4 বক্সিং। সঠিক উত্তর হলো রোয়িং। রেগাট্টা শব্দটি তাহলে কোন খেলার সঙ্গে যুক্ত? রোয়িং খেলার সঙ্গে যুক্ত। আচ্ছা, জুলে রিমে ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? মিসলেনিয়াস 1998। ফুটবল, টেবিল টেনিস, ক্রিকেট, গলফ। সঠিক উত্তর হবে ফুটবল। মানে যে ফুটবল বিশ্বকাপ হয়, প্রথম ফুটবল বিশ্বকাপ কত সালে হয়েছে? 1930 সালে। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে কিন্তু উরুগুয়ে বিশ্বকাপ পেয়েছিল। কোনোদিন পরীক্ষায় আসতে পারে যে জুলে রিমে ট্রফি প্রথম কে জিতেছে, তখন সঠিক উত্তর হবে উরুগুয়ে। মানে এই যে জুলে রিমে দেখছো, ইনি কিন্তু একজন ফিফার প্রেসিডেন্ট ছিলেন, তার নামে এই ট্রফিটা ছিল। মানে 1930 থেকে আর 1970 সাল অবধি এটাকে কিন্তু মানে কি বলবো, এটাকে কিন্তু জুলে রিমেই বলা হতো। আর 1974 থেকে আর এখন যতটা হলো 2022 সালে আর্জেন্টিনা পেলো, এটা আর কি ফিফা ট্রফি বলা হয়। মানে দুটোই ফিফারই ট্রফি, কিন্তু তখন 1930 থেকে 70 অবধি কিন্তু এটাকে পার্টিকুলারলি জুলে রিমে ট্রফি বলা হতো। আর জুলে রিমে যদি কখনো প্রশ্ন আসে তিনি কে ছিলেন, তিনি একজন ফিফার প্রেসিডেন্ট ছিলেন, ঠিক আছে বন্ধুরা, এটা আমার লেখা হয়নি। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন। মানে ফুটবল বিশ্বকাপ কে কোন সালে জিতেছে, এইগুলো 30 থেকে 70 যদি তোমাদের মুখস্থ থাকে, ওই একই প্রশ্ন যদি কখনো দেয় যে জুলে রিমে কে কত, ধরো দিল যে জুলে রিমে কত সালে জিতেছে, এরকম দিল 58 সালে, যেমন 58 সালে ধরো ব্রাজিল জিতেছিল বিশ্বকাপ, তখন ওটা না দিয়ে দিল ফুটবল বিশ্বকাপ না দিয়ে দিল জুলে রিমে ট্রফি ব্রাজিল প্রথম কত সালে জেতে। ব্রাজিল প্রথম কিন্তু জুলে রিমে ট্রফি বা বিশ্বকাপ জেতে 58 সালে, তারপর 62 সালে, তারপর 70 সালে। মানে তিনটেতেই কিন্তু পেলে কিন্তু মানে যে ফুটবলের রাজা বলা হয়, তিনি কিন্তু তিনটেতেই দলে ছিলেন, মানে তিনটে বিশ্বকাপেরই তিনি সদস্য ছিলেন, মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। জাতীয় যুব দিবস পালন করা হয় মিসলেনিয়াস 1998 বা ন্যাশনাল ইউথ ডে 6ই আগস্ট, 7ই এপ্রিল, 30শে জানুয়ারি, 12ই জানুয়ারি। সঠিক উত্তর হলো 12ই জানুয়ারি। 12ই জানুয়ারি কার জন্মদিন? 12ই জানুয়ারি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় স্বামী বিবেকানন্দের জন্মদিন, স্বামী বিবেকানন্দজির জন্মদিন। আর ওনার জন্মদিন উপলক্ষেই কিন্তু ওই দিন জাতীয় দিবস বা ন্যাশনাল ইউথ ডে পালন করা হয়। দুটোই মনে রেখো, 12ই জানুয়ারি কিন্তু ওনার জন্মদিন, মানে এই হিসাবেও আসতে পারে যে 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস পালন করা হয়। ওই দিন কার জন্মদিন উপলক্ষে জাতীয় যুব দিবস পালন করা হয়, মানে কোন মানে একজন কি বলবো কার উদ্দেশ্যে যেমন জাতীয় দিবস পালন করা, এরমভাবে ঘুরিয়ে আসতে পারে 4টে অপশান দিয়ে, তখন সঠিক উত্তর স্বামী বিবেকানন্দ হবে। আচ্ছা, আনাতোলি কার্পোভ কোন খেলার সঙ্গে যুক্ত? মিসলেনিয়াস 1998। ফুটবল, আচ্ছা এটা দাবা হবে, দাবা বা চেস, অ্যাথলেটিক্স, শুটিং। সঠিক উত্তর হবে দাবা। তিনি রাশিয়ার একজন গ্র্যান্ড মাস্টার ছিলেন, মানে যে দাবা খেলা তাদের গ্র্যান্ড মাস্টার বলা হয়, তিনি মানে প্রখ্যাত একজন আর কি পুরোনো দিনের একজন দাবা খেলোয়াড় ছিল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনে রাখবে। আনাতোলি কার্পোভ তিনি কোথাকার বাসিন্দা ছিলেন? রাশিয়ার একজন বাসিন্দা ছিলেন, দাবা খেলা বা চেস খেলার সঙ্গে যুক্ত। দ্বিতীয় অপশনটা আমার ভুল হয়েছে, দেখে তোমরা বুঝতেই পারছো। হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? মিসলেনিয়াস 1998। দেখতে পাচ্ছি এই প্রশ্নটা তখনও আসতো, মানে 12-13 সালেও আসতো, আবার কিন্তু তারপরেও এসছে, মানে প্রচণ্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাঁশি, তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা, ঠিক আছে বন্ধুরা। আর এটার অপশান দিইনি কারণ প্রশ্নটা তো বহুবার রিপিট হয়েছে সেটে, জানো স্ট্যাটিক জিকের পিবিএসের সেটে। হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? বাঁশি। আচ্ছা, মেঘে ঢাকা তারা চলচ্চিত্রের পরিচালককে? মিসলেনিয়াস 1998। এই প্রশ্নটাও রিপিট হয়েছিল, একদিন আমি মুখে বলে দিয়েছিলাম। ঋত্বিক ঘটক, তোমরা জানো ঋত্বিক ঘটকের নাম জানো না এমন তো কেউ নেই। তপন সিংহ, ঋত্বিক ঘটক, মৃণাল সেন ও সত্যজিৎ রায়, মানে ভারতবর্ষ, বাংলা তথা ভারতবর্ষের যে মহান পরিচালক আছে তাদের ভেতরে মানে এনারা আর কি বলবো বিশিষ্ট স্থান অধিকার করে। আর ঋত্বিক এই মেঘে ঢাকা তারায় যদি কখনো প্রশ্ন আসে, অনিল চ্যাটার্জি এবং সুপ্রিয়া দেবী, মানে মহানাগ উত্তম কুমারের স্ত্রী, এরা কিন্তু মেন ভূমিকায় অভিনয় করেছিল। খুব ভালো সিনেমা, আশা করি তোমরা দেখেছো। আচ্ছা, পালকি গানের সুরকারকে? পালকির গানের সুরকারকে? পালকির গান মানে পালকির গানের সুরকারকে, এরকম হবে কোশ্চেনটা। আমি গানের দিয়ে দিয়েছি। মিসলেনিয়াস 1998। রামপ্রসাদ সেন, অতুল প্রসাদ সেন, সলিল চৌধুরী, হেমন্ত মুখার্জি। সঠিক উত্তর হচ্ছে সলিল চৌধুরী। তাহলে পালকির গানটা লিখেছিল কে? মানে পালকির গান একটা কবিতা, এটা লিখেছিল সত্যেন্দ্রনাথ দত্ত। আচ্ছা, সুর দিয়েছিলেন সলিল, এই মানে এটা দিয়ে আবার গান তৈরি করেছিলেন সেটা হচ্ছে সলিল চৌধুরী, মানে সুরকার ছিলেন। আর গানটা গেয়েছিলেন হেমন্ত মুখার্জি। তিনটেই মুখস্থ করে নিও। পালকির গান কবিতাটি রচয়িতা
অভিনেতা হলো সত্যেন্দ্রনাথ দত্ত, গায়ক হেমন্ত মুখার্জি, সুরকার হচ্ছে সলিল চৌধুরী। মানে যেহেতু 98 আর 99-এর এই সেটগুলো হয়তো না আনলেও চলতো, কিন্তু স্ট্যাটিক জিকের এত প্রশ্ন রিপিট হয় পিএসসির পরীক্ষাতে মিসেলেনিয়াসে, তাই জন্য কিন্তু এইগুলো এনেছি। এগুলো আরেক ভালো করে দেখে নিও, আর এগুলো একবার দেখলেই তোমাদের মনে থাকবে। সায়েন্সটা কিন্তু মনে থাকবে না, দেখবো আমি চেষ্টা করে দেওয়ার। তাও সারে জাহাঁ সে আচ্ছা গানটি রচয়িতাকে, মিসেলেনিয়াস 1998। এটা অপশান দিইনি, এটা বহুবার রিপিট হচ্ছে, তুমি জানো, তোমরা জানো, মোহাম্মদ ইকবাল। সারে জাহাঁ সে আচ্ছা গানটি রচয়িতাকে মোহাম্মদ ইকবাল। এটা আবার হিস্ট্রিতেও আমি হয়তো দিয়ে ফেলেছিলাম, মনে নেই, কিন্তু আমি স্ট্র্যাটেজিকেতেও দিয়ে দিয়েছি। নান্দিগার প্রতিষ্ঠা হয় কত সালে? সরি বন্ধুরা, মিসেলেনিয়াস 1998। অপশান 1 55, 1955, 1960, 1970, 1975। প্রচণ্ড একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নান্দিগার হচ্ছে একটা থিয়েটার গ্রুপ, ঠিক আছে, নান্দিগার একটা থিয়েটার গ্রুপ। এটা প্রতিষ্ঠা হয়েছিল 1960 সালে। এটাই মনে রেখো, ডেটটা চাইলে মনে রাখতে পারো, 29শে জুন 1960 সালে এটা প্রতিষ্ঠা হয়। আর যখনই ধরো এটা প্রথম দিকে আর কি যখন প্রতিষ্ঠাতা করেছিল, তার সঙ্গে যুক্ত ছিলেন অসিত বন্দ্যোপাধ্যায় এবং অজিতেশ বন্দ্যোপাধ্যায়। মানে এরা খুবই বড় অভিনেতা এবং নাট্য ব্যক্তিত্ব। মানে এই দুটো নাম ভালো করে মনে রাখবে, কারণ অনেক সময় প্রশ্নে আসে যে নান্দিগারের প্রথম দিকের পরিচালক কারা ছিলেন। মানে যখন একটা নাট্য থিয়েটার গ্রুপ হয়, তার তো একজন পরিচালক থাকে, যেমন সিনেমায় একজন পরিচালক থাকে। এবারে এই নাট্য থিয়েটার গ্রুপ থেকে ধরো বিভিন্ন নাটক ওখানে অভিনয় হয়, দ্য মেন একজন ওখানে পরিচালক থাকে। এবারে সেই প্রথম দিকে কিন্তু এই অজিতেশ বন্দ্যোপাধ্যায়, এই প্রশ্নটা অনেক জায়গায় এসছে দেখলাম, যে নান্দিগার, কারণ নান্দিগারের সঙ্গে যারা বর্তমান প্রজন্মে বেশিরভাগ নামটা কিন্তু রুদ্রপ্রসাদ সেনগুপ্ত জানে। উনি কিন্তু 70-এর পর থেকে দায়িত্বে এসেছিলেন। রুদ্রপ্রসাদ সেনগুপ্ত জানো, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত একজন মহান নাট্য ব্যক্তিত্ব। আর সাথীলেখা সেনগুপ্ত ওনার স্ত্রী, ওনার কন্যাও একজন সুযোগ্য অভিনেত্রী, থিয়েটার তথা সিনেমাতেও অভিনয় করেন। ওনার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। সাথীলেখা সেনগুপ্ত কি ওনার কন্যা না ওনার, যাই হোক তোমরা একটু দেখে নিও। মানে রুদ্রপ্রসাদ সেনগুপ্তর স্ত্রীর নামটাও তোমরা দেখে নিও, আর কন্যার নামটাও দেখে নিও। আর এটা হচ্ছে যে প্রথম দিকে যদি আসে যে অপশানে দেখো অজিতেশ বন্দ্যোপাধ্যায় আছে কিংবা অসিত বন্দ্যোপাধ্যায়, যে কোনো একটা আছে, দুটো একসাথে দেবে না। তাহলে দেখবে যদি দেখে যে নান্দিগার নাট্য গ্রুপের প্রথম দিকের পরিচালনা কে ভার কার ওপর ছিল, তখন দেখবে অজিতেশ বন্দ্যোপাধ্যায়, অসিত বন্দ্যোপাধ্যায় থাকলে যে কোনো একটাই থাকবে, ওইটা দেবে। আর যদি এইগুলো না থেকে শুধু অপশানে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত দাও, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত তাই সঠিক উত্তর দেবে। মানে 70 সালের দিকে এনারা যখন গ্রুপটা ছেড়ে দিয়েছিলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়, তখন কিন্তু রুদ্রপ্রসাদ সেনগুপ্তের প্রধান দায়িত্ব নিয়েছিলেন। তারপরে অনেকে এসছে। আচ্ছা, এইটা কিন্তু ভয়ঙ্কর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নান্দিগার যে নাট্য গ্রুপ, তোমরা দেখলেই বুঝতে পারবে, ওর যে একটা লোগো আছে, মানে প্রতিটা জিনিসের লোগো হয়, সেই লোগোটা ডিজাইন করেছিলেন আমাদের, মানে কি বলবো, বলার কিছু নেই, সত্যজিৎ রায়। মানে যিনি পারদর্শী ছিলেন না এমন জিনিস পৃথিবীতে নেই। মানে সত্যজিৎ রায় পারদর্শী ছিলেন না এমন কিছু পৃথিবীতে ছিল না। তাহলে নান্দিগারের লোগো ডিজাইন করেছিলেন কে? সত্যজিৎ রায়। এটা কিন্তু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, এই দুটো নাম মনে রেখো। আর কবে প্রতিষ্ঠিত হয়েছিল, এটা তো খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। উদয়শঙ্কর আর রুদ্রপ্রসাদ সেনগুপ্তর ওয়াইফের নাম আর কন্যার নাম দুটোই পারলে একটু মনে করে দেখে নিও তোমরা। ওটাও কিন্তু পরীক্ষাতে আসে আলাদাভাবে, যে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত একজন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব, ওনার স্ত্রীও একজন নাট্য ব্যক্তিত্ব, ওনার নাম কি, কিংবা ওনার কন্যার নাম কি, নামটা একটু ভালো করে। সাথীলেখা সেনগুপ্ত ওনার ওয়াইফ না কন্যা, আমার একটু কনফিউজ হচ্ছে, তোমরা একটু দেখে নিও। উদয়শঙ্কর একজন বিখ্যাত নৃত্যশিল্পী, নিচের কোন সিনেমাটি পরিচালনা করেছেন? মিসেলেনিয়াস 1998। অপশান 1 লুকোচুরি, উদয়ের পথে, আম্রপালি, কল্পনা। তোমাদের উদয়শঙ্কর সম্বন্ধে বলেছি, রবিশঙ্করজির দাদা, যিনি সেতার বাজাতেন, মহান শিল্পী। আর উদয়শঙ্কর একজন বিখ্যাত নৃত্যশিল্পী। তিনি কিন্তু তার জীবনে, মানে তার এন্টায়ার লাইফে কিন্তু একটা, আবার ধরুন নৃত্যশিল্পীরা কী করে, কোরিওগ্রাফ করে, নৃত্য পরিচালনা করে। উনি কিন্তু একটা সিনেমাও পরিচালনা করেছিলেন, একটাই সিনেমা পরিচালনা করেছিলেন, সেটা হচ্ছে কল্পনা। সেই সিনেমাটার নাম ছিল কল্পনা। প্রচণ্ড একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, কিন্তু তোমার সেন্টারের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা 1948 সালে রিলিজ হয়েছিল। উদয়শঙ্কর একটাই সিনেমা ডাইরেক্ট করেছিলেন, যেটাতে 1948 সালে রিলিজ হয়েছিল, আর তিনি সেটাতে অভিনয় করেছিলেন। এবং ওনার যে স্ত্রী, আমার নামটা মনে পড়ছে না, উনিও অভিনয় করেছিলেন এই কল্পনা সিনেমাটাতে। একজন, মানে একটা নিত্য নির্ভর একটা সিনেমা, নিত্য নাট্য টাইপের একটা সিনেমা, 1948 সালে রিলিজ হয়েছিল, বুঝতে পারছো, বহু পুরনো। তা উদয়শঙ্কর একজন বিখ্যাত নৃত্যশিল্পী, এটা তো সোজা প্রশ্ন। তিনি একটাই সিনেমা পরিচালনা করেছিলেন, সেই সিনেমাটার নাম জলের মতো মুখস্থ করো, সেটার নাম হচ্ছে কল্পনা, 1948 সালে রিলিজ করেছিল। এবং উদয়শঙ্করজির স্ত্রীর নামটাও একটু দেখে নিও, আমার নামটা দেওয়া উচিত ছিল, আমি ভুলে গেছি, নামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। লুইগি পিরান্ডোলা একজন বিখ্যাত নাট্যকার কোন দেশের বাসিন্দা? লুইগি পিরান্ডোলা একজন বিখ্যাত নাট্যকার কোন দেশের বাসিন্দা? মিসেলেনিয়াস 1998, নরওয়ে, ইতালি, ডেনমার্ক, স্পেন। সঠিক উত্তর হচ্ছে ইতালি। তাহলে লুইগি পিরান্ডোলা একজন বিখ্যাত নাট্যকার কোন দেশের বাসিন্দা? ইতালির বাসিন্দা।
চলো বন্ধুরা, পরের প্রশ্ন। সোফোক্লেস কী ধরনের নাটকের জন্য বিখ্যাত ছিলেন? ইনি একজন নাট্যকার। সোফোক্লেস কী ধরনের নাটকের জন্য বিখ্যাত ছিল? বাংলা ইংলিশ দুটোই দিয়েছি, তোমরা প্রোনাউন্সিয়েশনটা দেখে নিও। বিয়োগান্ত নাটক, প্রহসন, পথনাট্য, প্রতীকী নাটক। মানে নাটকের তো অনেক রকম ধারা আছে, ধরো মানে ট্র্যাজেডি, বিয়োগান্ত নাটক মানে ট্র্যাজেডি, তারপরে স্ট্রিট থিয়েটার কিংবা সিম্বলিক ড্রামা, মানে প্রতীকী নাটক মানে সিম্বলিক ড্রামা। তা এইরকম আর কি। তিনি কোন ধরনের নাটকের জন্য প্রসিদ্ধ ছিলেন? সোফোক্লেস বিয়োগান্ত নাটক বা ট্র্যাজেডির জন্য। ভয়ঙ্কর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর ইনি কিন্তু গ্রিসের বাসিন্দা ছিলেন, ঠিক আছে? এটাও আসতে পারে যে সোফোক্লেস কোথাকার বাসিন্দা ছিলেন। যিনি ট্র্যাজিক দিল যে সোফোক্লেস, যিনি ট্র্যাজিক নাটকের জন্য বিখ্যাত ছিলেন, তিনি কোথাকার বাসিন্দা ছিলেন? গ্রিসের বাসিন্দা ছিলেন। কথাকলি কোন রাজ্যের একটি নৃত্যশৈলী? মিসলিনিয়াস 1998। এটার কোনো অপশান দিইনি, সঠিক উত্তর হচ্ছে কেরালা। কথাকলি কোন রাজ্যের নৃত্যশৈলী? কেরালা। এটার অপশান দিইনি, বারবার আসছে। কুচিপুড়ি, কথাকলি, এগুলো সব দেখে মনে করে, ভালো করে মনে করে যেন পরীক্ষা না ভুলে যাও। এপিক থিয়েটারের ধারণা দেয়, মানে ধরো এপিক থিয়েটার এটা একটা থিয়েটারের ফর্ম। যেমন ধরো স্ট্রিট থিয়েটার, এটা তো এক ধরনের ফর্ম। তোমাদের আগের দিন বলছিলাম যে স্ট্রিট থিয়েটার যেটা পথে হয়, ধরো সেরকম এপিক থিয়েটার হচ্ছে এক ধরনের ফর্ম। সেটার ধারণা প্রথম কে দেন? কোশ্চেনটা ওরা এরকম ইনকমপ্লিটভাবেই দিয়েছে। মিসলেনিয়াস 1998। আর্থার মিলার, হ্যারল্ড পিন্টার, ইউজিন আয়োনেস্কো, উপরের কেউ নয়। সঠিক উত্তর হচ্ছে এখানকার সঠিক উত্তরটা হবে হচ্ছে বন্ধুরা, এখানে যে কটা অপশান দেখছো, মানে উত্তরটা আমার লেখা উচিত ছিল যে উপরের কেউ নয় উত্তরটা হবে, মানে আমি উত্তরটা দিয়ে দিয়েছি। এই এপিক থিয়েটারের কনসেপ্ট কে দিয়েছিলেন, মানে এখানে অ্যাকচুয়ালি উত্তরটা হবে, যদি এরকম পাও সঠিক উত্তর হবে 4, মানে উপরের কেউই নয়। এপিক থিয়েটারের এই 3 জন কেউই দেয়নি। তাহলে কে দিয়েছিলেন? ব্রেটল্ট ব্রেখট, যিনি জার্মানের বাসিন্দা ছিলেন। এপিক থিয়েটার মানে কি একটু বুঝিয়ে দিই। মানে ধরো রাজনৈতিক থিয়েটার, মানে ধরো তুমি কোনো একটা কিছু প্রতিবাদ করতে চাইছো, সরকারের বিরুদ্ধে হোক, সমাজের বিরুদ্ধে হোক, তুমি এই থিয়েটারের মাধ্যমে সেটাকে চিত্রায়িত করলে। মানে বুঝতেই পারছো কি বলতে চাইছি, বেশি রাজনৈতিক কথা তো আমি বলতে চাইছি না। মানে এই এপিক থিয়েটারটা হচ্ছে এই টাইপের থিয়েটার। তুমি একটা কিছু হয়তো প্রতিবাদমূলক কিছু বলতে চাইছো, সেটা তুমি থিয়েটারের মাধ্যমে বললে। এটাই এক ধরনের বলতে পারো, এটা একটা মোটামুটি একটা সাদামাটা একটা কনসেপ্ট আমি তোমায় দিয়ে দিলাম, এপিক থিয়েটার কি। আর এই এপিক থিয়েটারের প্রথম কনসেপ্ট কে দিয়েছিলেন, ধারণা দিয়েছিলেন বেটল্ট ব্রেখট, যিনি জার্মানের একজন বাসিন্দা ছিলেন, নাট্যকার এবং নাট্যকারও ছিলেন, এবং নাটক করতেনও তিনি। আরও অনেক পরিচয় ছিল ওনার, দেখে নিলেও পারলে। কাবুকি কোন দেশের সাথে জড়িত? এটা কিন্তু ভয়ঙ্কর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মিসলেনিয়াস 1998। অপশান 1 জাপান, থাইল্যান্ড, ভিয়েতনাম, কোরিয়া। সঠিক উত্তর হচ্ছে জাপান। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আর্ট ফর্ম। কাবুকি কি? ওয়ান কাইন্ড অফ আর্ট ফর্ম। আরও যদি ডিটেলে বলা যায়, জাপানিজ ট্র্যাডিশনাল থিয়েটার ফর্ম। মানে এটা একটা ধরনের, ধরো এক ধরনের নৃত্যনাট্য, মানে এটা এক ধরনের থিয়েটারই, মানে একটা থিয়েটিক্যাল আর্ট ফর্ম। আবার এটা এক ধরনের, মানে এটা কখনো যদি পরীক্ষায় আসে যে কাবুকি নৃত্য কোন দেশের সাথে জড়িত, কাবুকি নৃত্য কোন দেশের সাথে জড়িত যদি আসে প্রশ্নটা, সঠিক উত্তর দেবে জাপান। একই ব্যাপার, এটা একটা বেসিক্যালি আর্ট ফর্ম, ঠিক আছে বন্ধুরা? আর এটা একটা জাপানিজ ট্র্যাডিশনাল থিয়েটার ফর্ম, ঠিক আছে? খুব ভালো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। গোদান হিন্দি উপন্যাসটির রচয়িতাকে? মিসলেনিয়াস 1998। প্রশ্নটা বারবার এসছে, তোমরা জানো, মুন্সি প্রেমচাঁদ। মাইলা আঁচলের রচয়িতাকে? মিসলেনিয়াস 1998। ডাইরেক্ট উত্তরগুলো দিয়ে দিচ্ছি কারণ দেরি হয়ে যাচ্ছিল। উত্তর হচ্ছে ফণীশ্বর নাথ রেণু। ইনি একজন বিহারের লেখক। আর এই মাইলা আঁচলের রচয়িতাকে? ফণীশ্বর নাথ রেণু। চাইলে ভালো করে মুখস্থ করো, আস্তে করে কিন্তু পরীক্ষা এইসবগুলো, ওই জন্যই কিন্তু ওই সেটটা এনেছি। মহিলা আঁচলের রচয়িতাকে? ফণীশ্বর নাথ রেণু, যিনি বিহারের বাসিন্দা ছিলেন। সাফো গীতিকাব্য রচয়িতা কোন ভাষায় লিখতেন? মানে সাফো একজন গীতিকাব্য রচয়িতা, তিনি কোন ভাষায় লিখতেন? মানে কোশ্চেনটা ওরা এইভাবে ইনকমপ্লিটভাবেই দিয়ে দেয়, বাংলার পাশে ওরা ইংলিশও দেয়। মানে ওরা এইভাবেই বেশিরভাগ দেখছি মিসলেনিয়াসের কোশ্চেনগুলো এইভাবেই আছে। মানে ধরো সাফো একজন লেখক, তিনি গীতিকাব্যতে স্পেশালিস্ট ছিলেন। মানে গীতিকাব্য একটা ধারা, লেখার একটা ধারা, তোমরা জানো। সাফো গীতিকাব্য রচয়িতা কোন, মানে সাফো একজন গীতিকাব্য রচয়িতা, এইভাবে দিলে ভালো হতো। সাফো একজন গীতিকাব্য রচয়িতা, তিনি কোন ভাষায় লিখতেন? মানে বেসিক্যালি কোন দেশের বাসিন্দা ছিলেন, ব্যাপারটা একই হবে। গ্রিক, ইংরেজি, হিব্রু, ইদ্দিশ। তাহলে সাফো কোন ভাষাতে লিখতেন? গ্রিক ভাষাতে লিখতেন। তাহলে কখনো যদি তোমাদের প্রশ্ন আসে সাফো একজন বিখ্যাত গীতিকাব্য রচয়িতা, তিনি কোন দেশের বাসিন্দা ছিলেন? সঠিক উত্তর হবে গ্রিক। তাহলে সাফো একজন গীতিকাব্য রচয়িতা, তিনি কোন দেশের বাসিন্দা ছিলেন? সঠিক উত্তর হবে গ্রিক দেশের বাসিন্দা ছিলেন। গ্রিকটা তো ভাষা। যদি কখনো প্রশ্নে আছে যে সাফো কোন দেশের সাফো একজন বিখ্যাত গীতিকাব্য রচয়িতা, তিনি কোন দেশের বাসিন্দা ছিলেন? গ্রিস দেশের বাসিন্দা ছিলেন। আর কোন ভাষাতে লিখতেন? গ্রিক ভাষায় লিখতেন। চলো বন্ধুরা, পরের প্রশ্ন।
পাক চরিত্রটি নিম্নলিখিত কোন নাটকে দেখতে পাওয়া যায়? যেমন ওই সাইলক চরিত্র কোন নাটকে দেখতে পাওয়া যায়, এগুলো তো আমাদের পড়াচ্ছিলাম। এরকমই মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং, দ্য মেরি ওয়াইভস অফ উইন্ডসর, মেজার ফর মেজার, এ মিডসামার নাইটস ড্রিম। এই যে চারটেই দেখছো, এই চারটেই কিন্তু উইলিয়াম শেক্সপিয়ারের নাটক। আর এই পাক চরিত্রটি কোন নাটকে দেখতে পাওয়া গেছিল? এ মিডসামার নাইটস ড্রিম। আর রচয়িতা উইলিয়াম শেক্সপিয়ার সবাই জানো ইংল্যান্ডের বাসিন্দা বা আমাদের ইউনাইটেড কিংডমের বাসিন্দা। ওটা দিইনি। উইলিয়াম শেক্সপিয়ার থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, আমি যে কটা উইলিয়াম শেক্সপিয়ার দিয়েছি পারলে তোমরা ওগুলো ভালো করে দেখে নিও। আর এই পাক চরিত্রটি তাহলে কোথায় দেখতে পাওয়া যায়? পাক চরিত্রটি হচ্ছে এ মিডসামার নাইটস ড্রিমে দেখতে পাওয়া যায়, নাটকে, যার রচয়িতা ছিল উইলিয়াম শেক্সপিয়ার। যেমন সাইলক চরিত্রটা মার্চেন্ট অফ ভেনিসে দেখতে পাওয়া যায়। এই প্রশ্নটা তো ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ পিএসসি মিসলিনিয়াসের জন্য। ডেভিল, আর এই যে চারটে উপন্যাস দেখলে, এই চারটে উপন্যাসেরই নাম কিন্তু, চারটে উপন্যাসের নাট্যকার ছিলেন, এই রচয়িতা ছিলেন উইলিয়াম শেক্সপিয়ার। ধরো ভালো করে মুখস্থ করে নিও, অন্যভাবেও ধরো দিল দ্য মেজার ফর মেজার কার রচয়িতা, এইভাবেও দিতে পারে। ডেভিল অন দ্য ক্রস উপন্যাসটির রচয়িতাকে? মিসলেনিয়াস 1998। উত্তরটা হচ্ছে, নামটা একটু খটোমটো, আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছি, ওই জন্য অপশান দিইনি। ওঙ্গে ওয়া থিয়ং, ভয়ঙ্কর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডেভিল অন দ্য ক্রস উপন্যাসটির রচয়িতাকে? ওঙ্গে ওয়া থিয়ং। ইংলিশ নামটাও দিয়ে দিয়েছি। তিনি কোথাকার বাসিন্দা? কেনিয়ার বাসিন্দা ছিলেন, কেনিয়ার বাসিন্দা। ঠিক আছে বন্ধুরা, তাহলে ডেভিল অন দ্য ক্রস উপন্যাসটির রচয়িতাকে? ওঙ্গে ওয়া থিয়ং, তিনি কেনিয়ার বাসিন্দা। আর ইনি কিন্তু যতদূর আমার মনে পড়ছে উনি কিন্তু নোবেলও পেয়েছেন। হ্যাঁ, উনি কিন্তু আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না কত সালে উনি কিন্তু নোবেলও পেয়েছেন, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তোমরা চাইলে দেখে নিতে পারো। নোবেল উনি পেয়েছেন, সাহিত্যেতে নোবেল পেয়েছেন। আমি জানি না ওটা কোথাও ভুল করে লিখে দিয়েছি কি না, এত প্রশ্ন। ফাউস্টের রচয়িতাকে? ডাইরেক্ট দিয়ে দিয়েছি, লাস্টে সময় চলে যাচ্ছিল। জোয়ান উলফ গ্যাংগং অন ফন গয়তে, মানে নামগুলো একটু খটোমটো আছে, তোমরা ভালো করে মুখস্থ করে নিও। জোয়ান গয়তে, এটাই মুখস্থ করে নিও। ঠিক আছে বন্ধুরা, মাঝখানে একটা নাম মুখস্থ করলে হবে। তাহলে ফাউস্টের রচয়িতাকে? জোয়ান ফন গয়তে। ঠিক আছে, উলফ গ্যাং এরম একটা আছে, ওইটা নাম মনে রাখলে হবে। জোয়ান ফন গয়তে, এটাই মুখস্থ করে নিও। তিনি জার্মানের বাসিন্দা। ফাউস্টের রচয়িতা তাহলে কে? হচ্ছে ফাউস্টের রচয়িতা হচ্ছে জোয়ান ফন গয়তে, ইনি জার্মানের বাসিন্দা। এটা একটা নাটক এক ধরনের, যতদূর সম্ভব একটা ট্র্যাজেডি। ডেরেক ওয়ালকট একজন বিখ্যাত কবি, কোন দেশের বাসিন্দা? মিসলেনিয়াস 1998। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ। সঠিক উত্তর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। মানে এখানে যেটা দিয়ে রেখেছে অপশানে সেই অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ। এবার ওয়েস্ট ইন্ডিজ বলে তো কোনো দেশ নেই, জানো তোমরা, বিভিন্ন দ্বীপরাষ্ট্র আছে ওখানে। যেমন ক্রিকেটে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ হিসেবে খেলে, কিন্তু অন্য যখন ওরা খেলে, মানে ফুটবলে কিন্তু এরকম কোনো নিয়ম নেই। ফুটবলে দেশ হিসাবেই খেলতে হয়, মানে জামাইকা আলাদা খেলছে, সেন্ট লুসিয়া আলাদা খেলছে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো আলাদা খেলছে। যেমন অলিম্পিকেও কিন্তু ওরা আলাদা আলাদাভাবে ভাগ নেয়, মানে এগুলো ছোটো রিসার্চ করলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা, বললাম না ওইটা আমি ভুল করে এখানে লিখে দিয়েছি, ওই যে, আচ্ছা ওটা লাস্টে বলে দিচ্ছি আমি। না সরি, আমি ভুল বললাম। ওই এঙ্গে যেটা বলেছিলাম, উনি কিন্তু নোবেল পাননি, নোবেল পেয়েছেন ইনি, নোবেল পেয়েছেন ডেরেল ওয়ালকট। ঠিক আছে বন্ধুরা, ওই যে আগের প্রশ্নটা একটু দেখিয়ে দিই, আর একটুখানি সময় লাগুক, এটা ভুল বললাম আমি। আচ্ছা, ইনি কিন্তু নোবেল পাননি। ডেভিল অন দ্য ক্রস উপন্যাসের রচয়িতাকে? ওঙ্গে ওয়া থিয়ং, ইনি কেনিয়ার বাসিন্দা, ইনি নোবেল পাননি। আচ্ছা, ফাউস্টের রচয়িতাটা বলে দিয়েছি, সরি বন্ধুরা, একটু দেরি হয়ে গেল। ডেরেল ওয়ালকট তাহলে কোথাকার বাসিন্দা? এই অপশান অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ। আর যদি বলে পার্টিকুলার দেশ হিসাবে জানতে চাওয়া যায়, মানে ওয়েস্ট ইন্ডিজটা কী তোমরা তো যারা জানো তাদের কোনো অসুবিধা নয়। ওয়েস্ট ইন্ডিজে তো প্রচুর দ্বীপপুঞ্জ আছে, যেগুলো একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। যেমন ধরো জামাইকা, বার্বাডোস, হাইতি, বার্বাডোসটা সঠিক হলো কি বলতে পারো না, জামাইকা, হাইতি, তারপর ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, সেন্ট লুসিয়া, মানে এরকম আর কি। তাহলে পার্টিকুলারলি যদি জানতে চাই যে ডেরেক ওয়ালকট কোন দেশের বাসিন্দা, সেন্ট লুসিয়া, এটা একটা দ্বীপরাষ্ট্র। আর 1992 সালে কিন্তু তিনি নোবেল পেয়েছিলেন। তবে এইটা নিয়ে এইটার ওইটা আমি একটু চেক করে নিয়ে দেখে নেব, ওই এঙ্গে কেনিয়ার যিনি বাসিন্দার, এইটা যদি কোনো ভুল থাকে আমি কিন্তু ওটা রেকটিফাই করে দেবো আমার কমেন্ট বক্সে, আর ভুল না থাকলে কিছু দেবো না। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত হয়ে গেল। আমি কালকের 99-এর সেকেন্ড সেটটা, 99-এর যে একটা শিফটের কোশ্চেন বাকি আছে যে স্ট্র্যাটেজিকের, ওটা এনে দেবো। আর যদি পারি আমি সায়েন্সের 98-99 আনবো, না হলে আনবো না। তো চলো বন্ধুরা, গুড বাই অ্যান্ড গুড নাইট। আর টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করো যদি তোমরা ফ্রি PDF তোমরা পেতে চাও এইসব ভিডিওগুলোর। গুড নাইট অ্যান্ড গুড বাই।